স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। শুরু হলো এবারের হজ যাত্রা। রাত 2:15টায় 398 যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো রকম দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ইমিগ্রেশন সম্পন্ন হয় হজ প্রত্যাশীদের। আর প্রথমবারে লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত হয়েছে কালার ট্যাগ। চালু হয়েছে লাব্বাইক অ্যাপ। কালার ট্যাগ হজ যাত্রীদের প্রতিটা লাগেজে এমন ট্যাগ এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এর মাধ্যমে যে হোটেলে অবস্থান করবেন হজ প্রত্যাশীরা, সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজ যাত্রীরা। এটা খুবই যুক্তিপূর্ণ একটি পদ্ধতি। এটা বাংলাদেশ সরকারের একটি সাফল্য বলতে হবে, প্রেজেন্ট সাফল্য। কোনো রকম ডিলে আমার হয়নি, কোনো ইনফরমেশনে কোনো অসুবিধা পাইনি। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো রকম দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন হাজিরা। এবারের হজ ব্যবস্থাপনা যেমনটা সহজ তেমনই গোছানো। সৃষ্টিকর্তার নির্দেশ পালনের উদ্দেশ্যে বের হয়ে বললেন প্রথম ফ্লাইটের যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো হজের। আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো, আমি কোনো ত্রুটি পাচ্ছি না, অ্যান্ড আই এম স্যাটিসফাইড। পরিবার, আত্মীয়স্বজন, দেশ এবং জাতির জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করব। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, মানুষের মধ্যে মানবতাটা যেন জাগ্রত। আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের বসার জন্য চেয়ার না থাকার কিছুটা অভিযোগ করেন অনেকে। বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ প্রত্যাশীদের জন্য লাব্বাইক নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদের হজ প্রিপেড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ ছেড়ে স্বজনদের রেখে পাড়ি দিয়েছিলেন একটু ভালো থাকার আশায়। স্বপ্ন ছিল পরিবারের সদস্যদের অবস্থার একটু উন্নতি ঘটানো। অনেক কষ্ট শ্রমের বিনিময়েও সেই স্বপ্ন পূরণ হয়নি। প্রবাস জীবনে ঘাটে ঘাটে প্রতারণার শিকার হয়েছেন আর জেল খেটে নিঃস্ব হয়ে ফিরেছেন দেশে। সৌদি আরব থেকে ফেরা শতাধিক মানুষের সামনে এখন কেবল অন্ধকার। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সময়ের সঙ্গে বাড়ছে প্রবাসীদের সমস্যা। দালাল ও অসাধু চক্রের জালে জড়িয়ে বিভিন্ন দেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে সৌদি শ্রম বাজারে প্রবাসী বাংলাদেশি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা বাড়লেও কমেছে রেমিটেন্স প্রবাহ, যার প্রধান কারণ ওয়ার্ক পারমিট ও আকামা সমস্যা। আকামা না থাকায় সোমবার মধ্যরাতে সৌদি থেকে জেল খেটে নিঃস্ব হয়ে দেশে ফিরেন শতাধিক প্রবাসী। শান্ত ছিলেন সৌদি আরবে, স্বপ্নে বিভোর হয়ে ধার দেনা করে সৌদিতেই পাড়ি জমালে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেনি। জানালেন বুকে চেপে রাখা অসহনীয় যন্ত্রণা এবং স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। তোমার কোনো মাসুল না, আমরা তোমার দায়িত্ব তোমার, কারণ তুমি কাজ থেকে চলে আসছো। আমি বলছি আমার তো স্যালারি দেয় নাই, আমি কি করবো? 10 দিন জেল খেটে এসেছি, খাই নাই কিছুই ভাই, একটা করে রুটি দিছে খাবার, নিঃস্ব ভাই। এখন কি করবো? এখন বাড়িতে গেলেও তো মনে করেন যে করবো যে কি কিছু তো করার নাই ভাই। 5 লাখ টাকা ঋণ করে পরিবারকে সচ্ছল রাখতে 1 বছর আগে পাড়ি জমান সৌদি আরবে তিনিও হেরেছেন জীবন যুদ্ধে। জানালেন 5 মাস কফিলের অধীনে কাজ করার পরেও বেতন না পেয়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার আগ মুহূর্তের কথা। একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে বের হয়েছি আমি নামাজ পড়ার জন্য। এই নামাজ পড়া অবস্থায় আমাকে ধরে নিয়ে আসছে। আমার বাড়ি ভিটা ছাড়া আর কিছু না, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, আমার সংসার খরচ, এখন চালার মতো কেউ নাই। এখন আমি কি করব? আমার তো আর এখন কিছু করার নাই, আমি তো এখন নিঃস্ব হয়ে গেছি একদম। বাকিরাও এসেছেন সরাসরি সৌদি আরবের জেল থেকে। পরিবার থাকা সত্ত্বেও বলতে পারেননি বিমানবন্দরে আসার কথা। কারণ কি বলবেন, প্রিয়জনের কাছে পানির বোতল ছাড়া কিছুই তো আনতে পারেননি। কপিলের কাছে আমি 29 মাসের পয়সা পাও না, 2 বছরের বেশি। মামলায় আমাকে আরও 2 বছর ঘুরাইলো। কপিলের বাইরে কিন্তু কাজ করার কোনো নিয়ম নাই, তাহলে আমি 4 বছর বেকার। 4 বছর এমন একটা পরিস্থিতি হয়েছে আমার এবং আমার ফ্যামিলির, যেটা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান অসহায় এসব প্রবাসীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।
চলতি বছর শনাক্ত হয়েছে 2000-এর বেশি, আর প্রাণ গেছে 18 জনের। আক্রান্ত হয়ে শকে চলে যাওয়া, দেরিতে চিকিৎসা নেওয়া সহ কয়েকটি কারণে বাঁচানো কঠিন হয়ে পড়ে ডেঙ্গু আক্রান্তদের। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি রয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আতঙ্ক ডেঙ্গু। অ্যাডিস মশাবাহিত এই রোগে এ পর্যন্ত রেকর্ড 3,20,000-এর বেশি মানুষ আক্রান্ত হয় 2023 সালে, আর প্রাণহানি ঘটে 1,700 জনের। পরের বছর রোগীর সংখ্যা ছিল লাখের বেশি মানুষ। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 18 জন, আক্রান্ত ছাড়িয়েছে 2,000। এবছরও পরিস্থিতি খারাপ হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। যাদের রক্তচাপ কমে যায়, এই রোগীদের ম্যানেজমেন্টের জন্য ওই 1 থেকে 2 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টায় সঠিক ডোজে যদি ফ্লুইড না দেওয়া হয়, তাহলে কিন্তু অর্গানগুলো ড্যামেজ হয়ে যায় এবং রোগী মারা যায়। তা আমাদের এখানে উপজেলা জেলা হাসপাতালগুলোতে এই ধরনের রোগীরা গেলে তাদেরকে রেফার করে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এই রেফার করলে কিন্তু অনেক রোগী তার ওই মূল্যবান সময়টুকু পথে নষ্ট করে ফেলবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় ডেঙ্গু প্রতিরোধের যে কঠোর পরিকাঠামো প্রয়োজন তা গড়ে তুলতে পারেনি সরকার। একটা অপারেশন প্ল্যান হওয়ার কথা পঞ্চম এইচপিএনএসপির আন্ডারে, সেটা বন্ধ হয়ে গেছে। তার ফলে আমাদের এই কর্মসূচিগুলোতে কোনো অর্থ নেই। চিকিৎসক নার্সদের এই ডেঙ্গু ম্যানেজমেন্টে সারা দেশ জুড়ে প্রশিক্ষণ দেওয়া দরকার, কিন্তু মন্ত্রণালয়ে আমরা শুনলাম যে প্রশিক্ষণের টাকা দিচ্ছে না, একেবারে একটা ঝুঁকির জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর মৌসুমকে ঘিরে আগাম প্রস্তুতি রাখা হয়েছে হাসপাতালগুলোতে। প্রতিটা হসপিটালে ফোকাল পার্সন এবং সহকারী ফোকাল পার্সন নির্ধারণ করার জন্য বলা হয়েছে এবং একটা ডেঙ্গু কর্নার খোলার জন্য বলা হয়েছে। পর্যাপ্ত কিট, ডায়াগনোসিসের জন্য, রোগ নির্ণয়ের জন্য কিট এবং ঔষধ, বিশেষ করে স্যালাইন, এটা মজুদ রাখার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি এক সভায় নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ডেঙ্গু টেস্টটা আমরা ফ্রি সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক করাই, কোনো টাকা লাগে না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঝুট কাপড়ে দিন বদলেছে প্রায় 60,000 মানুষের। উত্তরের জেলা বগুড়ার আদমদীঘিতে গড়ে উঠেছে ঝুট থেকে তৈরি করা সুতার 700 কোটি টাকার বাজার। পোশাক কারখানা থেকে সংগ্রহ করা এসব ঝুট কাপড় আবার সুতায় পরিণত করেন আদমদীঘির মানুষেরা। সেই সুতা দিয়েই তৈরি হয় কম্বল, চাদর সহ নানা পোশাক। প্রান্তিক এ উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা দিয়েছে এসএমই ফাউন্ডেশন। বগুড়ার আদমদীঘি উপজেলার শাউল গ্রামে বহুকাল থেকেই তাঁতিদের বাস। গেল শতকের শেষ দিকে এ তাঁতিরা পোশাক কারখানার উচ্ছিষ্ট জুট থেকে সুতা তৈরি করে কম্বল, চাদর, তোয়ালে, পাপড় সহ বৈচিত্র্যময় পণ্য তৈরি শুরু করেন। রিজেক্ট আর কি, সেগুলো এখানে আসে। এখান থেকে আসার পর পুনরায় আমরা রিফাইন করি, পাটটা রিফাইন করে সুতা বের করি, রং করে পুনরায় আবার ওকে আবার জীবিত করে আবার ইনটেক হিসাবে আমরা বাজারজাতকরণ করি। রশি হয়, কম্বল হয়, চাদর হয়, গামছা হয়, এগুলো তোঙালি হয়। এই আন্তর্জাতিক বাজার, এখানে সারা বাংলাদেশের সুতা এখান থেকে সাপ্লাই হয়। শুরুতে গুটি কয়েক উদ্যোক্তা থাকলেও বর্তমানে উপজেলার 20টি গ্রামের 7,000 তাঁতি এ কাজে জড়িত। প্রত্যক্ষ পরোক্ষভাবে ঝুটের উপর প্রায় 60,000 মানুষের জীবিকা জড়িত। আগে কাজ করেছিলাম 30 টাকা দিন, তারপরে থেকে আস্তে আস্তে মনে কর বেতন বাড়তে বাড়তে এখন 200 টাকা দিন। আমাদের বাজারের রাস্তাটা একটু যদি ভালো হয়, বাজারে হয়তো একটা শেড হলো। প্রায় 2,500-এর মতো দোকান রয়েছে। এটা নিরাপত্তার জন্য বাজার কর্তৃক নাইট গার্ডের ব্যবস্থা আছে, কিন্তু এখানে যদি একটি পুলিশ বক্স হয় অস্থায়ী, তারা যদি রাতে টহল জোরদার করে, প্রতিষ্ঠানগুলো নিরাপদে থাকতো আর কি। স্থানীয়ভাবেই গড়ে ওঠা এই শিল্পের আরও বিকাশে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা। গার্মেন্টস থেকে সরাসরি যদি আমরা প্রোডাক্টটা পাই, তাহলে প্রায় 30 থেকে 35 টাকা সেফে সুতোগুলো পাবো। ঋণগুলো যদি আরো একটু সহজ শর্তে হতো। আমাদের মধ্যে এনজিওরা চান্স নিচ্ছে, প্রায় 22-23% বেশিতে আমাদের টাকা নিতে হচ্ছে। পরিত্যক্ত কাপড় থেকে বানানো সুতা ও তা থেকে পণ্য তৈরির এমন স্থানীয় উদ্যোগকে সহায়তা দিতে 2014 সাল থেকে উদ্যোক্তাদের পাশে আছে এসএমই ফাউন্ডেশন। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি এবং আমরা আজকেও ওইখান থেকে একটা কমিটমেন্ট পেয়েছি ব্যাংকার যারা ছিল তাদের কাছ থেকে, যে এখানে তাদের আরও বেশি ফাইন্যান্সিংয়ের ওই হেল্পটা থাকবে আর কি। ওইটা কন্টিনিউয়াসলি ওনারা চেষ্টা করবে। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের এসব মানুষ। সরকারের যথাযথ নীতি সহায়তা পেলে
অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, শাওইল বাজার, আদমদিঘি, বগুড়া। কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। ফলে দেশটিতে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। স্থানীয় সময় সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই আসতে থাকে ফলাফল। মার্ক কার্নির দল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেতে পারেন বলেও বুথ ফেরত জরিপ থেকে ধারণা করছে দেশটির গণমাধ্যম সিবিসি নিউজ। তবে পার্লামেন্টে মার্ক কার্নির দল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কিনা তা বলা যাচ্ছে না এখনই। সংখ্যাগরিষ্ঠতা না পেলে ছোট দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে লিবারেল পার্টিকে। এদিকে জয়ের পূর্বাভাস আসার পর থেকেই উদযাপনের হাওয়া বইছে লিবারেল পার্টির কার্যালয়ে। মার্ক কার্নি ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতা ছাড়ার পর দেশটির হাল ধরেন তিনি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।